নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজ আমি চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম জিঘাংসার রূপ, কলমে শ্রী কর্মকার। আর হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী গল্প সবার প্রথমে শোনার জন্য। তাহলে আর দেরি করছি না, আজকের গল্প শুরু করছি। আজকের ব্যাপারখানা একদম আলাদা, কারণ কেউ দেরি করেনি ঠাকুর মশাইয়ের বাড়িতে আসতে। দুজনেই এসে বসে আছি ঠাকুর মশাইয়ের বাড়িতে। ঠাকুর মশাই বেশ আরাম করে নিজের জায়গায় আধশোয়া হয়ে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলেন। আমরা দুজনে তখন বাইরের পরিস্থিতি দেখে নিজেদের মধ্যে আলোচনা করছি, কারণ একটুও বৃষ্টির কোনো লক্ষণ নেই, প্রচন্ড গরম। এই গরমে যে আমরা হাঁসফাঁস করে এখনো যে মরে যায়নি এই অনেক। এত কিছুর মধ্যে মনকে কি করে ভালো করা যায় সেটা জানি বলে তো এখানে আসা। তবে ঠাকুর মশাইয়ের মন ভালো করার জিনিস আমাদের সামনে পড়ে আছে, গরম বলে খেতে পারছি না আর কি। সেই মন ভালো করার জিনিস হলো তাল ফুলুরি। এই জিনিস যে সচরাচর পাওয়া যায় না, আর বাড়িতে বানানো মানে খাটনি বেশি, তাই দেখা মাত্র আমরা কিনে নিয়েছি। সেটা দিয়ে এখনো ধোয়া উঠছে, তাই যে করে হোক মনটিকে ভুলিয়ে রেখেছি যে ঠান্ডা হলে তারপরে খাবো। কিশোরী বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আজকে কি কপালে কোনো গপ্প টপ্প জুটবে নাকি? নাকি গরমের মতন গপ্প কি পুড়ে গেছে নাকি? ঠাকুর মশাই ওভাবেই বসে থেকে পাখা চালনা করতে করতেই বললেন, হবে হবে, একটু তো সময় দাও হে, ফুলুরিগুলো তো ঠান্ডা হচ্ছে না। এবার কিশোরী বলল, নতুন খাবার দেখে নিয়ে এলাম, আর শেষে কিনা এটাই আমাদের খাচ্ছে, আমরা খাবো কি ঠাকুর মশাই? কিশোরীর বিরক্তি দেখে ঠাকুর মশাই হাসলেন। আহ কিশোরী, এত তুমি ব্যস্ত হয়েও না তো ভায়া, হবে এখন। ঠাকুর মশাই দেখছেন বাইরের রোদ, বিকেল 5টা বাজতে চললো, তবুও তেজ কমছে না। ঠাকুর মশাই দেখছেন বাইরের রোদ কেমন, বিকেল 5টা বাজতে চললো, তবুও তেজ কমছে না। এবার কিশোরী বলল, কেন, আমি ভুল কি বললাম শুনি? ফুলুরি দেখে লোভ লাগেনি বুঝি? দোকানে দেখে তো কত কি বললে তুমি। ওই ছোটবেলায় ঠাকুমার কথা মনে পড়ছে তোমার? গিন্নিকে বললে তো সে বকবে, তাই দোকানে পাওয়া যাচ্ছে মানে বেশ ব্যাপার, আরো কত কি। আমি হেসে বললাম, আচ্ছা আচ্ছা, নাও 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 দেখি, নাও ঠাকুরমশাই, আর এবার একখানা ওই ভয়ের ঘটনা শোনান দেখি ঠাকুরমশাই, গরমটাই না হয় এই ফু দিয়ে খাওয়া যাক। ঠাকুরমশাই ফুলুরি হাতে হাসি মুখে বললেন, এমন এক তালের গপ্প হবে নাকি আজ? এবার কিশোরী বলল, মন্দ হয় না ঠাকুরমশাই, তবে সেটা কি ভয়ের নাকি ওই সুস্বাদু ঠাকুরমশাই? শুনেই দেখো যাই হোক, শুরু করছি তাহলে, শোনো। সেবার তাল নবমীর দিন আমি বাড়ি ফিরেছি অনেক দিন পর। মা আর বাড়ির সবাই আমাকে দেখে তো বেশ খুশি, আমারও মনটা ভালো হয়ে গেল, এই ভেবে যে সঠিক সময়ে বাড়িতে এসেছি। মায়ের হাতের তালের বড়া খাওয়া যাবে, না হলে কোনো না কোনো কারণবশত বাড়ি ফেরা হয় না। বাড়ি এসে প্রথমে বাড়ির সবার সাথে দেখা করে কথা বলে মনটা তো ভালো হলোই, সাথে বেশ করে নিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যখন পেট ভরে খেলাম,
তখন শরীরও জন্ম না হয়ে গেল। মায়ের মুখের হাসি যে আসলে কতটা শান্তি দিতে পারে সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না হে। ততক্ষণে অবশ্য গ্রামে খবর হয়ে গেছে আমি বাড়ি এসেছি। মা তো পারলে বাড়ি বাড়ি গিয়ে নিজে বলে আসে, কাকা সেই বড় একখানা তাল নিয়ে এসেছে। সেটা দেখেই বাবা তো বললেন, বাহ তাল, আজকে তাহলে তালের বড়া সাথে ক্ষীর খাওয়া যাবে। কি বলিস রে? কাকা হেসে তালখানা মায়ের কাছে দিয়ে দেয়। কাকা নিজেও উৎসাহ ভরে বলে, সত্যি দাদা মনে আছে মা যখন বিকেলে ওই উনুনের ধারে বসে বড়া বানাতো, তখন আমরা সেখানে বসে থাকতুম আর গরম গরম খেতাম। ও মা বকলেও আমরা শুনতাম না। কিরে মনে পড়ে? বাহ কাকা, তোমরা তো খুব ভালো দিন কাটিয়েছো। এবার বাবা বলল, কেন তোর মা বুঝি দেয় না? সেটা না বলে বল যে আমি বাড়ি থাকি না, এসব উপভোগ করতেও পারি না। আমি এবার আর না হেসে পারলাম না। জানি আমার বাড়ির কেউ আমাকে কোনোদিন এভাবে বাইরে বাইরে ঘুরে বেড়াতে দিতে চায়নি, কিন্তু জোর করে হলেও আমি বাইরে ঘুরে বেড়াই। আমার যে মন টেকে না বাড়িতে। কিন্তু সে কথা বারে বারে নানাভাবে বললেও কেউ মানতে চায়নি। উল্টে আমাকে বলেছে বাড়িতে থেকেও ঠাকুরের আরাধনা তপস্যা করা যায়। আমি কান দিইনি, তবে মাঝে মাঝে মন চায়, কিন্তু ওই বেশি দিন থাকতে পারি না। এবার এসেছি যখন তখন থেকেই যাব ভাবছি। সে যাই হোক, খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে ঘরে এলাম। আমি একা আছি বিছানায় শুয়ে। কত পুরনো কথা সব মনে পড়ছে। এই গ্রামের মাঠে ঘাটে কত খেলে বেরিয়েছি হে। এখন তো বয়স হয়ে গেছে বলে সে দুরন্ত পোনাও নেই বটে, কিন্তু এখনো সেই সব জায়গা দেখলে খেলতে মন চায়। হাবি যাবি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কে জানে। ঘুম ভাঙলো আমার কাকার ডাকে। এই তারা, তারা, আরে এই তারা, আরে দিনে দুপুরে এত ঘুমিয়ে পড়লি যে, আরে ওঠ না। আমি ডাক শুনে আলস্য কাটিয়ে যখন উঠে বসলাম তখন প্রায় ওই বিকেল গড়িয়ে গেছে। কাকাকে দেখে ভাবলাম মা পাঠিয়েছে আমাকে ডেকে তুলবার জন্য, কিন্তু কাকা আমার ঘরে এসেছে একদম অন্য কারণে। চোখ মেলে দেখি তার চোখে মুখে একটা ভাবনার ছাপ। নাও উঠে গেছি, আরে ঘুমিয়ে পড়েছিলাম সত্যি। মা পাঠিয়েছে বুঝি তোমাকে ডাকতে? আচ্ছা বেশি বেলা করে ফেলিনি তো? কাকা আমার বিছানার একদিকে বসতে বসতে বললেন, আরে না রে, আরে সে তুই ঘুমো, কিন্তু একটু একটু দরকার আছে তোর সাথে। আমাদের গায়ের এক ব্যবসায়ীর নাম ওই ত্রিলোচন, সে আমাদের বাড়ির কাছেই থাকে। সে এসেছে, তুই তুই চিনবি। আর ওই আগের বছর দাদা তার কাছে তো ধান কিনতে গিয়ে কি কাণ্ড। ওই লোচন বলে কিনা যে ধানের দাম বেশি, এইদিকে বাজারে সব দোকানে 10 টাকা, সেখানে লোচন নেবে 15 টাকা। এটা কি মানা যায়? সেই থেকে তো গেল দাদা ওর উপরে রেগে। কিন্তু আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে দাদাকে ঠান্ডা করলাম। তবে দাদার কথায় লোকেরাও লোচনকে ধরেছে, তখন সে টাকা কমাতে বাধ্য হলো। আমারও মনে আছে, শুনেছি এই ঘটনা, তাই বললাম। মনে আছে আমার। সে কি আবারও গোল বাঁধিয়েছে নাকি? আমাদের বাড়িতে কেন হঠাৎ? আরে না রে, তেমন কিছু না, ব্যাপার অন্য মনে হলো। তুই এসেছিস খবর পাওয়া মাত্র বাড়িতে ছুটে এসেছি। কাঁদতে কাঁদতে দাদার পায়ে লুটিয়ে পড়ে প্রায়। কোনো মতে ওকে শান্ত করে বসিয়েছি। সেই তখন থেকে
তখন থেকে বলছে তোর সাথে নাকি খুব দরকার। দাদা তো রেগেই আছে। তখন বাজারে লোকের সামনে ওভাবে গালাগালি করে, আর আজকে বিপদে যেই পড়েছে অমনি ছুটে এসেছে। মানাই করছিল তোকে ডাকতে, কিন্তু বৌদি আমাকে পাঠালো তোকে ডাকার জন্য। নিজেও ওখানে বসে আছে, যদি দাদার লোচনকে তাড়িয়ে দেয় সেই ভয়ে। তো বলছি একটু চল না, চল না, কি বলে শুনবি? আমাদের তো কিছু বলছে না তেমন। চল না, চল চল চল, ওঠ ওঠ। আমি বিছানা ঝেড়ে উঠে আর মোড়া ভাঙতে ভাঙতেই বললাম, ঠিক আছে, চলো দেখি দেখি কি হয়েছে, চলো। দুজনেই একই সাথে বাইরে এলাম। দেখি বারান্দার একদিকে একটি লোক মাথা নিচু করে বসে আছে। বয়স্ক একটি লোক, দেখে বোঝা যাচ্ছে কোনো কারণবশত দুশ্চিন্তায় ডুবে আছে। চোখ মুখ কেমন যেন লাগছে। তাই আমি তার কাছে গিয়ে বললাম, আমি লোকটিকে আগে দেখেছি, তবে অনেক দিন গায়ে না থাকায় বিশেষ মনে নেই তাকে। আমি কাছে গিয়ে বসতেই তিনি এবার আমার মুখের দিকে তাকান, তবে আমাকে দেখা মাত্র আমার পায়ে হাত দিয়ে বলেন, তারানাথ, তারানাথ, আমি জীবনে অনেক পাপ করেছি তারানাথ। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তার ফল আজকে ভোগ করছি আমি। কিন্তু কিন্তু সেখানে আমার একমাত্র নাতিটার কি দোষ আছে বলো তো, যে সে এভাবে মৃত্যুর সাথে লড়ছে তারানাথ? সব দোষ আমার। আমি একটা লোভী না হলে এমন হতো না তারানাথ। আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তারানাথ। তার এই পরিস্থিতি দেখে আমরা সাথে সাথে বাড়ির সবাই খুব অবাক হয়েছি। আমি দ্রুততার সাথে তার হাত ছাড়িয়ে দিয়ে কোনো মতে সরে এসে বললাম, কি করছেন কি কাকা? এভাবে আমার পায়ে হাত দেবেন না, আপনি আমার গুরুজন। না তারা, না, সে তুমি ছোট হতে পারো, কিন্তু তুমি যে মানুষের উপকার করো সেটা আমি জানি তারানাথ, আমি জানি। আমার নাতিটাকে তুমি বাঁচাও বাবা, বাঁচাও বাঁচাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে ও আমাকে সবটা বলুন, না হলে আমি বুঝতে পারছি না। ওর হাত পা মুখ ফুলে গেছে একদিনের জ্বরে বাবা। এখন আরো কিছু খাচ্ছেও না, কিচ্ছু খাচ্ছে না। আমার মেয়েটা খুব কাঁদছে। কি ভুল হলো যে বুঝতে পারছি না বাবা। কাল রাত্রে শুধু জ্বর হলো, আর আজ সকালেই এমন। ও তো অসুস্থ, ওকে ডাক্তার দেখান। আমি সেখানে কি করব? না না বাবা, এ ডাক্তারের কাজ নয়। তোমাকে আমি বোঝাতে পারছি না। চলো না, একটিবার গিয়ে দেখবে তুমি, তাহলে সব বুঝতে পারবে। চলো না, আমার কিছুই স্বাভাবিক লাগছে না বাবা। ভালো ছেলেটা এভাবে কি করে অসুস্থ হয় রাতারাতি বলো তো, তুমি বলো। তাছাড়া বাড়িতে অনেক লোক আছে এখন, তাদের কিছুই হলো না, শুধু আমার নাতিটার। আচ্ছা ঠিক আছে বাবা, কাল কোথাও গিয়েছিল? কিছু খেয়েছে নাকি? ওই আমাদের এখানেই তো এসেছে, আমাদের বাড়িতে পুজো হচ্ছে, বাড়ির বাৎসরিক পুজো, তাই এসেছে। এছাড়া তো কোথাও যায়নি। প্রসাদ ছাড়া কিছু খায়ওনি। আপনার কেন মনে হলো যে ও অস্বাভাবিক? সেও তো কোনো কারণে আগে থেকে অসুস্থ ছিল, আর কাল এখানে এসে বারবারন্তি হয়েছে, এই যা। তারানাথ, আমি অস্বাভাবিক বলছি কারণ আছে। এইটুকু বাচ্চা নিজে থেকে কি করে নিজের পা চিবিয়ে খায় বলো তো? ও তো মানসিক অসুস্থ নয়। তবে তারা দেরি করো না তারা, তুমি চলো না বাবা। আসলে সকাল থেকে এই ডাক্তার ওই ডাক্তার বুদ্ধি এইসব দেখিয়েছি। আমাদের পাড়ার তো এক ডাক্তার আছে, সে এসে দেখেও গেছে।
জ্বরের ওষুধ দিয়েছে, কিন্তু কিছুই হয়নি। তারপরও আমরাও কেউ কিছু করতে পারলাম না বাবা। তারা তো ওষুধ দিয়ে ক্ষান্ত, কিন্তু কাল রাত্রে ঘুমের মধ্যে জ্বর আসে। আমরা ভেবেছি যে সারাদিন খেলে বেরিয়েছে, তাই এমন হয়েছে। সকালে উঠে দেখি মুখ ফুলে গেছে। সময় যেতে না যেতেই হাত পা ফুলে গেল। তখন ডাক্তারের কাছে নিলাম, কেউ কিচ্ছু বলতে পারে না বাবা। এরপর তোমার খোঁজ দিল একজন, সাথে সাথে তোমার কাছে ছুটে এসেছি। আর তার আগে এখন দেখে এলাম খিদে লেগেছে, আর আমার মেয়ে নাতিকে ভাত খাইয়ে দিচ্ছি, কিন্তু সে কিছুতেই খাচ্ছে না। উল্টে নিজের পা মুখের সামনে এনে সেটাই চিবোতে শুরু করে বাবা। আর দেরি করিনি, তোমার কাছে আমি ছুটে এসেছি। ভগবান তোমাকে এখানে পাঠিয়েছে শুধু আমারই জন্য। তারা পাপ আমি করেছি। আমার নাতিটার কি দোষ বলো তো? তুমি চলো তারা, আমি তোমার এই যে তোমার পায়ে পড়ছি, তুমি চলো। সবটা শুনে এবার আমারও মনে হলো লোচন কাকা যা বলছে ঠিক বলছে। এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিকই বটে। জ্বর হতেই পারে, কিন্তু সে জ্বরে রাতারাতি এমন কি হয়ে যায়? তাই বাড়িতে সম্মতি পেতে লোচন কাকার সাথে বেরিয়ে পড়ি। সাথে বাবা আমার কাকাও এসেছে। লোচন কাকার বাড়ি যখন ঢুকছি, তখন বাড়ির ভেতর থেকে মেয়ে বউদের চিৎকার আর কান্নার আওয়াজ কানে ভেসে এলো। লোচন কাকা দৌড়ে ভেতরে গেলেন, পেছনে আমরা। ভেতরে এসে বাড়ির পরিস্থিতি দেখে বুঝতে পারছি খারাপ কিছু ঘটে গেছে, না হলে এভাবে গোটা বাড়ি তছনছ হয়ে যায় নাকি। দেখে বোঝা যায় কেউ তাণ্ডব চালিয়েছে, আর মানুষগুলো কষ্টে আর ভয়ে শঙ্কিত হয়ে কাঁদছে। লোচন কাকা বাড়ির সবার কাছ থেকে শুনে যখন আমাদের কাছে আসি, তখন তার চোখে জল। তিনি আগে বাড়িতে ঢুকেছিলেন, আমরা বাইরের দিকে ছিলাম, তাই ঠিক কি কথা হয়েছে জানি না। লোচন কাকা আসতে আমি তাকে ধরে বললাম, কি হয়েছে কাকা? সবাই এভাবে কাঁদছে কেন? সব শেষ, সব শেষ বাবা। ভগবান এই শাস্তিটা আমাকে কেন দিল না? কি হয়েছে বলবেন কি? এভাবে কাঁদছেন কেন? বাড়ির যা পরিস্থিতি তাতে বুঝতে পারছি কোনো খারাপ কিছু হয়েছে, কিন্তু সবটা খুলে না বললে বুঝবো কি করে? আমার নাতিটা এখন বাড়িতে নেই বাবা, বাড়ি ছেড়ে চলে গেছে। এটুকু বাচ্চা কোথায় যে গেল একা, তাও ওই শরীরে। তুমি বলো এটা অস্বাভাবিক কিনা, তুমি বলো। মানে কি? আচ্ছা, ওর বয়স কত বলুন তো? 13 বছর বয়স। তাহলে ও বাড়ি ছেড়ে যায় কি করে? যাওয়ার আগে বাড়িতে এমন লন্ডভন্ড করেছে নাকি? করেছে। ওরা তো তাই বলছে যে হাত পায়ে দড়ি নাকি নিজেই ছিঁড়ে এমন করে বেরিয়ে গেছে বাড়ি থেকে। আপনারা ওকে বেঁধে রেখেছিলেন? হ্যাঁ, বেঁধে রেখেছিলাম। ও পা চিবোচ্ছিল বলে অমন করতে বাধ্য হয়েছি বাবা। আচ্ছা, আপনাদের মন্দিরটা কোন দিকে বলুন তো? লোচন উঠে আমাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে সিংহাসনে ঠাকুর পাতা আছে। সিংহাসন দেখে আমি বুঝতে পারছি একটা গন্ডগোল শুরু হয়েছে, কারণ তাদের সিংহাসনে রাখা মনসা ঠাকুরের যে বাঁধানো ছবিটি আছে সেটা অনেকটা কালো হয়ে গেছে। ঘরে আলোর প্রবেশ কম বলে তাই অমন মনে হচ্ছে না, আসলে ছবিটি তাই। কেউ এটা লক্ষ্য করেছে কিনা জানি না, তবে আমার কিছুই ভালো লাগছিল না। বাড়ির ভেতরে কেমন একটা গুমোট বাতাস যেন বইছে। এবার আমার বুকের ভেতরে কেমন একটা ব্যথা অনুভব করলাম আমি। বুঝতে পারছি এখানে কোনো গন্ডগোল আছে।
কাকা, এই ছবিটা দেখেছেন? লোচন কাকাকে এবার মনসার ছবিটা আমি দেখালাম। তিনি এগিয়ে গিয়ে ভালো করে দেখে আঁতকে ওঠে। এটা কি? কেমন করে হলো? হাই ভগবান, কালী পুজো হলো আর আজকে! দেখুন কাকা, আমার মনে হয় আপনাদের বাড়িতে এমন কিছু করা হয়েছে যার জন্য এই সমস্যা। তবে ঠাকুরের ছবির এই দশা কি করে হলো আমি সেটা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হয় আপনাদের উপরে ভয়ঙ্কর সময় আঁচড়ে পড়তে চলেছে। তার আগে আপনার নাতিকে খুঁজে বের করতে হবে যে ওর কিছু হয়ে গেলে আর পরিস্থিতি ঠিক থাকবে না। এই ঠাকুর মন্দির আর ওকে ঘিরে সবটা করা হয়েছে। চলো তারানাথ, চলো, আমি তোমাকে সাহায্য করছি, চলো চলো। লোচন কাকা আবার বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করল। অনেক বলে কয়ে জানা গেল সে বাড়ির পেছনে সুপুরি বাগানের দিকে গেছে। আমরাও দ্রুত পা চালালাম সেদিকে। বাড়ির পেছনে প্রায় 100 থেকে 150টা গাছ আছে। তাই এতগুলো গাছ আর জায়গা পেরোতে যতটা সময় লাগে তার মধ্যে আমি বাড়ির মাটি হাতে করে নিয়েছিলাম। সেটাই চলতে চলতে বাড়ির মাটি পরীক্ষা করে দেখলাম আসলে এই বাড়িতে যে ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে তা বুঝতে পারছি আমি। কেননা বাতাসে আর মাটিতে তার গন্ধ আর চিহ্ন উপলব্ধি আমি করছি। তবে এই মুহূর্তে আগে বাচ্চাটিকে খুঁজে পাওয়া খুব দরকার। সুপুরি বাগান পেরিয়ে আমরা ক্ষেতের মাঝে এসে পড়ি, কিন্তু দিগন্ত বিস্তৃত এই ক্ষেতে যে কেউ থাকতে পারে আর আমরা খুঁজে বের করব সেটা খুব মুশকিল। তাই আমরা 4 জনে চারদিকে ছড়িয়ে পড়লাম। আমি সামনের দিকে হাঁটছি, কিন্তু কিছুই নজরে আসছে না। হঠাৎ আমার বাবার চিৎকার ভেসে আসে আমার বাঁ দিক থেকে। আমরা সবাই সেদিকে দৌড়ে যাই। দেখি দুটি জমির মাঝে আলের খাদের জল কাদার মাঝে কাদা মেঘে একটি মানুষ পড়ে আছে, কিন্তু সে বাচ্চা কিনা বুঝতে পারছি না। লোচন কাকা কাদার মধ্যে বসে পড়ে, মানুষটিকে টেনে তুলে দেখে, নিজের গলার গামছা দিয়ে মুখ মুছিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। বুঝতে পারছি এটাই তার নাতি। এখন এতটা ফুলে গেছে যে অস্বাভাবিক লাগছে। কাকা, দেরি করো না, ওকে তুলে বাড়ির দিকে রওনা দাও। অনেক কাজ বাকি, দেরি হলে আমি আর কিছু করতে পারবো না। কিন্তু যা করার আজকে রাতেই করতে হবে, না হলে তোমাদের পরিবার শেষ হয়ে যাবে। আমার কথা শুনে লোচন কাকা যেন আরো বেশি ভেঙে পড়েন। তাকে দেখেই আমার কাকা আর বাবা তাকে টেনে তোলেন। বাচ্চাটিকে কোনো মতে তুলে বাড়ির দিকে রওনা দেয়। বাচ্চাটি আসলেই ফুলে গেছে একদম, মনে হচ্ছে যেন জলে ডুবে গেছিল আর জল খেয়ে এই অবস্থা। বাড়িতে ঢোকা মাত্র ওর মাকে বললাম বাচ্চাটিকে স্নান করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিতে। এ বলেই আমি ভেতর থেকে সম্পূর্ণ সিংহাসন তুলে আনলাম কাকার সাহায্যে। বাইরে এসে সিংহাসন গঙ্গা জলে ধুয়ে আবারও নতুন করে প্রতিটা ঠাকুরকে স্নান করালাম। এরপর দক্ষিণমুখী করে সিংহাসন রেখে নিজে উত্তর দিকে মুখ করে বসে নতুন করে প্রতিটি ঠাকুরকে জাগরিত করার পুজো শুরু করলাম। তার আগে আমার কাকাকে দেখে আমি বললাম, কাকা, ওনারা কিছুই এনে দিতে পারবেন না, তাদের হাতের কোনো কিছুই আমি নিতে পারবো না, তাই তোমার সাহায্য চাই। কি করবে তো সাহায্য? আরে কেন করব না? আরে বল না, কি চাই তোর, বল না। ঠিক আছে,
এখন আপাতত লাল জবা বেল পাতার বেলের কাটা চাই আমার। আমার কথা শোনা মাত্র কাকা ছুট লাগায়। আমি উঠোনে তখন একা। সেখান থেকে দলা মাটি তুলে তার মুন্ড করে আমার গলার মালা দিয়ে ঘিরে দিলাম মণ্ডকে। ঠাকুরের কপালে চন্দনের টিপ পরিয়ে তাদের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র করতে শুরু করি আমি। ইতিমধ্যে বাচ্চাটিকে স্নান করিয়ে নিয়ে এসেছে। ওর জ্ঞান নেই তখনও। উঠোন ভর্তি লোক, সবাইকে সরানো উচিত ভিটে থেকে। তাই সকলের উদ্দেশ্যেই বললাম, আপনারা দয়া করে এই বাড়ি ছেড়ে চলে যান, না হলে আপনাদের বিপদ হলে আমি আর আটকাতে পারবো না। আমার কথা শেষ না হতেই সবাই চলে যায়। তবে আমার কষ্ট লাগে, মানুষটা খারাপ হতে পারে, কিন্তু ওর নাতিটা, সে তো বাচ্চা। সে কি কারো অনিষ্ট করেছে যে এভাবে সবাই ওদের এই বিপদে একা ফেলে চলে গেল? সে যাই হোক, আমার কাজ আমাকে করতেই হবে। তাই সেসবে মন না দিয়ে পুজোতে মন দিলাম আমি। তখন লোচন কাকা নাতিকে কোলে নিয়ে বসে। অচেতন হয়ে তার কোলে যেন শুয়ে আছে মাত্র। আমি একে একে ঠাকুরকে পুজো দিচ্ছি আর বাচ্চাটির শরীর কেঁপে কেঁপে উঠছে। লোচন কাকা ভয়ের তো চোখে আমার দিকে তাকিয়ে আছে। পুজো শেষে মনসার ছবিখানা নিয়ে সেটাও পুরোটাকে সিঁদুর আর চন্দনে লেপে দিলাম। এবার সেই ছবি যে জবা ফুলের মালা পরিয়ে বেলপাতা দিয়ে মা কালীর ত্রিনয়ন অঙ্কন করলাম। এতে যদি কাজ দেয় তো ভালো, না হলে শেষ কাজটা করতেই হবে। লোচন কাকার কাছে এসে ওর নাতির হাত ধরে ফুল তুলে যেই ছবির মধ্যে প্রদান করিয়েছি, সাথে সাথে ছেলেটি যেন জ্ঞান ফিরে পায়। আমার দিকে লাল হিংস্র চোখে তাকিয়ে হাত দিয়ে ফুলগুলো কোচলে ফেলে দেয়। ওকে দেখে যে কেউ ভয় পাবে, কাকা তো ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। বাবা উদ্বিগ্ন মুখে আমার দিকে চেয়ে। আমি লোচন কাকাকে বললাম, কাকা, আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কেন বলো তো? তোমার কাজ তুমি করে যাও তারানাথ, তোমার কাজ তুমি করে যাও। ঠিক আছে, আমি দেরি করব না। শুধু কথা দিন, যাই হয়ে যাক না কেন আপনি নাতিকে শক্ত করে ধরে রাখবেন। লোচন কাকা উদ্বিগ্ন ভয়ের তো মুখে আমার দিকে তাকিয়ে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানায়। আমি আর দেরি করলাম না, কাজ শুরু করে দিলাম। জোর করে নাতির হাত টেনে ছবির মধ্যে ধরতে এসে চিৎকার করে ওঠে। লোচন কাকার কোলে যন্ত্রণায় যেন ছটপট করতে থাকে সে। সবাই আমাকে ওকে ছেড়ে দেওয়ার কথা বলতে থাকে। একটা সময় মনে হলো কাকা নিজেও আমাকে নিষেধ করার মন থাকলেও করছেন না। তাই সাহস করে নাতিকে চেপে ধরতে বললাম, শেষ কাজটা আমাকেই করতেই হবে। তাই সেই ছবির সিঁদুর নাতির কপালে পরিয়ে মন্ত্র উচ্চারণ করলাম। এবার একটু একটু করে নাতির জ্ঞান ফিরছে ঠিকই, কিন্তু পুরোপুরি জ্ঞান ফেরেনি। যতক্ষণ না ওর জ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ আমি আমার কাজ চালিয়েই যাই। বাচ্চাটি অতি রাগ আর হিংস্রতায় আমার দিকে তাকায়, আর মাঝে কেঁপে কেঁপে উঠছে সে। ওই বেলপাতায় আঁকা কালী মায়ের মুখের আদল নিয়ে সেই ছেলেটির মাথায় ছুঁয়েছি। একটা অস্ফুট যন্ত্রণার সাথে বাচ্চা ছেলেটি চিৎকার করে ওঠে। লোচন ওকে ধরে রাখে। আমি আমার কাজ শেষ করে যখন তাকাই, তখন দেখি লোচন ছলো ছলো চোখে আমার দিকে তাকানো অবস্থায়। আর বাচ্চাটির এবারে দৃষ্টি, ভাবভঙ্গি সব স্বাভাবিকই আছে, কিন্তু হঠাৎ ওর কপালের মাঝে একটা জায়গা যেন ফিকে হয়ে থাকে। সেখানে সিঁদুর নেই।
সেখানে যেন মায়ের আশীর্বাদ আছে বলে এমনটা হয়েছে। ছেলেটিকে আশীর্বাদ করতে চিৎকার করে নেতিয়ে পড়ে, আর তবে আর জ্ঞান হারায় না। এখন সেখানে সবাই উপস্থিত। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কাল পুজোতে কি কি করেছেন? মন্দির যেখানে আছে সেখানে রাতে কি ঘুমিয়েছিলেন? ঘরের ভেতরে ঠাকুর ঘর যেহেতু, সেখানে কে গেছিল ঠিক করে মনে করে বলুন তো। এবার লোচন বলল, কেউ তো যায়নি। কেউ গেছে, পরিষ্কার। এখন পরিষ্কার দেখতে পাচ্ছি একটি মহিলা, বয়স আন্দাজ 35 হবে। সে মন্দিরের ঠাকুর সরিয়ে সেখানে এই ছবিটি রাখে, যেটা কোনো দিন পুজো করাই হয়নি, একে জাগানো হয়নি, পুজো পায়নি আপনাদের আরাধ্য দেবতা। যেহেতু আপনাদের এই বছরের আরাধ্য দেবতাকে সরিয়ে অন্য একটি ছবিকে রাখা হয়েছে, তাই আপনাদের আসল যে দেবী সে ক্রুদ্ধ হয়েছেন। কি করে যে বুঝলেন না সেটাই তো বুঝতে পারছি না আমি। এত বছর থেকে পুজো করছেন আর বুঝলেন না? একটু তো অমিল থাকবে। এবার লোচন বলল, আমার মনে হয়েছিল, কিন্তু ভেবেছি যে পরিষ্কার করাই হয়তো এমন হয়েছে ঠাকুরমশাই। বেশি তো অমিল নেই। আপনাদের ঠাকুরের সাথে সাথে আর এই বাচ্চাটির উপরে তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে, যাতে সে অসুস্থ হয়ে মারা যায়। যে করেছে সে আপনাদের খুব চেনা। এবার মনে পড়েছে ধারণা, মনে পড়েছে। কিন্তু যার কথা ভাবছি সে কেন এমন করবে? আমার ভাস্তি, আমার ভাইয়ের মেয়ে, একমাত্র ওই ঠাকুরের এখানে ও নাতিকে কোলে নিয়ে পুজোতে বসেছিল, এটুকু মনে আছে শুধু আমার। সে এখন কোথায়? বাইরে গেছে, আমাদের বাড়িতেই আছে। সকালে যেই ওর জ্বর হলো, আমরা উদ্বিগ্ন তখনই বেরিয়েছে। ওই ঠিক আছে, এখানে থাকলে বরং সব শুনে ফেলতো আর সাবধান নিয়ে যেত। আমার কাছে তো প্রমাণ নেই যে সেই কিছু একটা করেছে, বরং বাইরে থাকলে বুঝতে পারবেন আসলে সেই কিনা। যাই হোক, আপনার নাতিকে তাড়াতাড়ি এখন শুইয়ে দিন। আমি এই ঠাকুরকে আবার জাগিয়ে পুজো করছি। আশা করি এরপর এসব ঠিক হয়ে যাবে। আমি আবারও পুজো করতে বসলাম। কাকা নাতিকে সামনে শুইয়ে ওর হাত পা ধরে রেখেছেন, যাতে এবার কোনো বিঘ্ন না ঘটে। কিন্তু এবার ছেলেটি নিজের পা দিয়ে আমার হাতে লাথি দেয়, আমার হাতে পুজোর জিনিস ফেলে দেবে বলে। যখন ওই ছবিতে কালী পুজো করছি, তখন ছেলেটি খুব জোরে চিৎকার করে। আমি আরও বেশি জোর দিয়ে ওর মাথায় সেই বেল পাতাটা লাগিয়ে ধরি। লোচন কাকা ওকে শক্ত করে ধরেও সামলাতে পারছিল না। তাই তখন শেষে বাবা এগিয়ে এসে হাত লাগায়। বাচ্চাটি চোখ খুলে স্বাভাবিক, তবে সবার দিকে একবার নজর বুলিয়ে কর্কশ গলায় বলে, আমি জানি তুই এসেছিস, তুই করতে পারবি না, যাই করে যা, শুধু এই পুজো গ্রহণ হবে না, বুঝলি? পুজো গ্রহণ হবে না। আমি এসে বলি, এই কাজ প্রায় শেষের দিকে রে, জানতে পারবে কে করেছে, জানতে পারবে। তার মধ্যে এই সমস্যা ঢুকিয়ে দিয়ে তোমার নাতিকে সুস্থ করবই। এসব কিছুই ওর অবচেতন মনের উপরে চাপ ফেলেছে। তবে বাচ্চাটা তো জানেই না কি হচ্ছে। জ্ঞান হলে ওকে বিশেষ কিছু বলার দরকার নেই। বাচ্চাটা এবার হেসে ওঠে, খিলখিল করে হাসে। ওকে দেখে আমার অবাক লাগে, এই অসুস্থভাবে যে হাসতে পারে।
ওকে যে এখন অন্য কেউ চালনা করছে সেটা আমি বুঝতে পারছি। আমি আর উপায় না পেয়ে ছবিটিকে আবারও রেখে সেটার উপরে আমার শেষ জিনিস আহুতি দিলাম। বেলের কাঁটা দিয়ে আমার আঙ্গুল ফুটো করে রক্ত বের করে চন্দনের সাথে গুলিয়ে যেই ছুঁয়ে দিয়েছি, ছেলেটি যেন ঝটকা খেল আর নিজের জ্ঞান ফিরে পেল। এবার ওর লাল হিংস্র এমন চোখ স্বাভাবিক হয়ে আছে। এবার বাচ্চাটি একটু তাকালো, হাসলো। এখন মানসিক দিক থেকে ঠিক আছে, কিন্তু এই বাড়ির প্রতি যে ক্রিয়া করেছে সেই সব তন্ত্রের একদিক। নিম্নমানের যেসব তন্ত্র আছে সেই সব, এগুলো বেশিরভাগই এতটাই কাজ করে যে মৃত্যু হতে পারে পর্যন্ত। আমি লোচন কাকাকে ইশারা করতে তিনি বাচ্চাটিকে নিয়ে সরে যান। এখন দেখলাম বিষয় যে যারা এই বাড়ির আরাধ্য দেবতাকে তাড়িয়েছে তাকে আমি নিয়ে আসতে পারি কিনা, আর বাচ্চাটির মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা। লোচন কাকা সরে যেতে সেই ছবি থেকে সিঁদুরের লেপন সরিয়ে নিতে দেখি সেখানে মনসার মুখ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, তবুও কেমন একটা অস্বাভাবিক ভাব দেখা যাচ্ছে। বুঝতে সময় লাগছে আমার। লোচন কাকাকে ডেকে আমি ছবির মধ্যে মন্ত্রপুত ফুল দিয়েছি। সেই ফুল আর সিঁদুর বাচ্চাটিকে ছোঁয়াতে বলি, সাথে সাথে অন্য কেউ এসে নিয়ে যায় শেষে। বাচ্চাটি কোনো রকম প্রতিক্রিয়া হয় না। বুঝলাম ভগবানের ওর প্রতি যে আক্রোশটা ছিল সেটা কেটে গেছে। সাথে সাথে সেখান থেকে ফুল সিংহাসনের লাল শালুতে পেঁচিয়ে পরিয়ে দিলাম ওকে, যাতে আর কোনো ক্ষতি না হয়। তবে মনসাকে ফিরিয়ে আনতে গেলে অন্য কাজ করতে হবে। সিংহাসনের যেখানে ছবিগুলো রাখা, এখন সেখানে শালু কাপড় দিয়ে ঢেকে দিলাম। এরপর সেখানে কর্পূরের প্রদীপ জ্বালিয়ে 108 বার নাম করতে হবে। সেটা দিয়ে আরতি করে নাম করছি। এমন সময় কোথা থেকে একটি সাপ এসে আমার মুখের সামনে থেমে যায়, আর বাকি সবাই ভয়ে পিছিয়ে গেছে। আমারই সামনে সেটা সিংহাসনে উঠে বসে আছে। আমি পুজো শেষ করে তার সামনে 1 বাটি দুধ রাখি, খেয়ে নি। আমি পুজো শেষ করে তার সামনে 1 বাটি দুধ রাখি, খেতে দিই। আমি সেখানে চোখ বন্ধ করে ধ্যানে বসি, যাতে তাকে আমি বোঝাতে পারি। কিন্তু স্পষ্ট দেখলাম কোনো মহিলা প্রণাম করার নাম করে পুজোর আগে মনসার ছবিতে কিছু একটা করে, আর সাথে সাথে সেখানে কেমন একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়। কেউ খেয়াল করেনি। এরপরই আসে বাচ্চাটিকে কোলে নিতে, তার গায়ে হাত বুলিয়ে দিয়ে তার সাথে কথা বলতে থাকে। আমি চোখ খুলতে দেখি সাপটা এখন আর নেই। যতক্ষণ না আসল অপরাধীকে ধরে এখানে ক্ষমা চাওয়াতে পারছি ততক্ষণ কিছুই ঠিক হবে না। তবে বাচ্চাটির আর ভয় নেই, তার উপরে থাকা সব বিপদ কেটে গেছে। আমি উঠে দাঁড়াতে লোচন কাকা এসে বলে, তারানাথ, আমার নাতি এখন ঠিক আছে তো? এখন তো বিপদ মুক্ত, তবে আপনাদের এই সিংহাসনের কাজ বাকি আছে। আপনি যদি সঠিক হন তবে আমি যাকে দেখছি আর আপনি যাকে বলেছেন সেই এমন করেছে। আমার কথা শেষ না হতে আমাদের মাঝে একটি মহিলা এসে দাঁড়ায়। সে বাইরে থেকে এখানে আসে। তাকে দেখা মাত্র আমি বুঝতে পারি এই সেই যার কথা লোচন কাকা বলল যে বাইরে গেছে। আমি যতটা সম্ভব তাকে নিরীক্ষণ করলাম। বুঝতে পারছি যে এই সব কারণের মূলে এই মহিলা, কিন্তু
তখনই সবার সামনে বললে খারাপ হবে বুঝতে পারছি, কারণ কারণ তাকে আমি চিনি। সে আর কেউ না, লোচন কাকার ভাইয়ের মেয়ে। আসলেই লোচন কাকার আন্দাজ আর আমার ঢিল এক জায়গাতেই লেগেছে। সে কেন এমন করলো বুঝতে পারছি না। মহিলাটি লোচন কাকার সাথে কথা বলতে বাড়ির ভেতরে চলে যায়। আমি সাথে সাথে তার পায়ের মাটি, মানে যেখানে সে দাঁড়িয়েছিল ওই মাটি নিয়ে এসে ঠাকুরের সামনে প্রদীপে ফেলে পোড়াতে সাথে সাথে সেখান থেকে বাজে একটা গন্ধ ওঠে। লোচন কাকা সেটা দেখে কাছে এসে বলে, তারানাথ, তারানাথ, এটা কি হলো? কেন কেন মঞ্জুরির পায়ের ধুলো প্রদীপে দেওয়া মাত্র গন্ধ করলো কেন? আমি বুঝতে পারছি না তারানাথ। কাকা, সেই জবাব আজ না হয় কাল পাবেন। এখন নাতি ভালো আছে, এটাই অনেক। কাল আমি যখন বলবো তখন। আর আর নাতিটা? ও শরীর ভালো আছে। আজকে রাতটুকু দেখুন, আমি কাল সকালে তো আসছি। সেই মহিলা যে কোনোভাবে বুঝতে পেরেছে সেটা সবার চোখ মুখ দেখলে বুঝতে পারবে। তাই আবারও তাকে নিজে করিয়ে দিলাম, কোনোভাবে যেন ভুল না করে। পরদিন সকালে চা খেয়ে বেরিয়ে পড়ি লোচন কাকার বাড়ি যাওয়ার জন্য। রাতে একবারও খবর করেনি, আর আমিও তো করিনি। তাই কি ব্যাপার জানবার জন্য, সেই জন্য কাউকে কিছু না বলে কাকার বাড়ি এসে হাজির হয়েছি আমি। সকালে লোচন কাকা নাতিকে কোলে নিয়ে বসেছিলেন। দেখে বুঝতে পারছি তার শরীর অনেকটাই ভালো, না হলে এভাবে বসে থাকতো না, খেলতেও চাইতো না। আমাকে দেখে লোচন কাকা বলেন, আরে আরে তারা, আমি তোমার কাছে যেতাম, তুমি চলে এসেছো। বসো 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 বসো। কাকার কোলের নাতি আমাকে দেখে এক গাল হাসে। সে যেন আমাকে পছন্দ করেছে বুঝতে পারছি। আমি তার মাথায় হাত বুলিয়ে আদর করে দিলাম। তারানাথ, আসলে তোমাকে একটা খবর দেওয়া উচিত ছিল। কাল রাত্রে খবর পেলাম আমার ভাইয়ের মেয়েটা খুব অসুস্থ। তাকে তাকে দেখতে যাব, তখন তোমাকে সবটা জানালাম আমি। আসলে একটা কথা তোমাকে আমি বলতে চাই বাবা। আমি যে ভুল করেছি তার শাস্তি আমি পেলাম। আমার কারণে আমার পরিবার কষ্ট পেয়েছে খুব, কিন্তু আমি বুঝতে পারিনি তারানাথ। আসলে কালকের ঘটনায় আমি বুঝতে পারলাম অন্য কে সাহায্য করলে সেও আমাকে সাহায্য করবে। কষ্টের আমার নাতি সুস্থ আছে, এই অনেক। তবে একটি প্রশ্ন তারানাথ, কাল বললে যে আজকে বলবে, আসলে কে অপরাধী? আমি হেসে বললাম, এই যে আপনি বুঝতে পেরেছেন আপনার ভুল কোথায়, তেমনি অপরাধী নিজেও বুঝতে পেরেছে যে কি ভুল করেছে সে, তাই নিজেই আপনার কাছে মাপ চাইবে, তখন আপনি বুঝবেন। তবে একটা কথা বলতে চাই, আর কোনো দিন কাউকে ছোট করে দেখবেন না। সব মানুষ সমান। সবার বিপদে পাশে দাঁড়ালে আপনার পাশেও দাঁড়াবে। সে শত্রু হোক বা মিত্র, সবাই সমান। বিপদে অন্তত একা ছাড়বেন না কারো হাত। হ্যাঁ, এবার আমি বুঝেছি তারানাথ, এবার আমি বুঝেছি। ওনাদের আমি ডেকে দিচ্ছি, চিন্তা নেই। ঠিক আছে, এখন চলুন আপনাদের সিংহাসনটা দেখে আসি। তিনজনে ভিতরে আসলাম। ছবির শালুর কাপড় সরাতেই দেখি এখন ছবিটা একদম ঠিক আছে, আর কোনো কালো ছোপ নেই। তার মানে সব ঠিক আছে। লোচন কাকা আনন্দে সেখানে কেঁদে মায়ের সামনে হাত জোর করে বসে পড়ে। ঠাকুরমশাই কথা শেষ করে যখন আমাদের দিকে তাকালেন, তখন আমরা বিভোর হয়ে তাকিয়েছিলাম তার দিকে।